জিডিপি কেমন করে ক্যালকুলেট হওয়া উচিত এ নিয়ে একটা ভিডিও করতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে একটা ঘটনার কথা জানতে পারি। তো সেই গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা সেদিন থেকেই হচ্ছিল, আর তার সঙ্গে একটা ছোট্ট অ্যানালজি। তো সেটা রাজনৈতিকভাবে সঠিক না ভুল সে আপনারা বিচার করবেন। তো গল্পটা এরকম, ওই যে বলছিলাম জিডিপির স্রষ্টা সাইমন কুজনেটস। এই সাইমন কুজনেটস আসলে তার পরিবার সহ থাকতেন হচ্ছেন বর্তমান ইউক্রেন, তৎকালীন ইউএসএসআর এর একটা অঞ্চল খার্কিভ। সেই খার্কিভ থেকে তার বাবা 1907-1906 এই সময়ে পাড়ি দেন ইউরোপে এবং পরবর্তীকালে ইউএসএতে। তো তারপর 1922 সাল নাগাদ সাইমন কুজনেটস তিনিও তার সপরিবার চলে যান ইউরোপ এবং তারপর সেখান থেকে ইউএসএ, এবং তারপর তিনি 1933-34 এই সময় ইউএস কংগ্রেসে ওই জিডিপির ধারণাটি দেন। এবার এই কুজনেটস যখন এই জিডিপির ধারণাটা দিয়েছিলেন, তার পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছিলেন যে এটা কিন্তু ওয়েলবিং বা হ্যাপিনেসের কোনো ইন্ডেক্স বা মানক হতে পারে না। তো কুজনেটস 1971 সালে পেয়েছিলেন নোবেল পুরস্কার ইকোনমিক্সে। তো তার কেন তাকে চলে যেতে হলো খার্কিভ ছেড়ে, যখন বিপ্লব সম্পন্ন হয়েছে 1922-এ তিনি চলে যাচ্ছেন, অর্থাৎ বিপ্লব সফল হচ্ছে যখন দীর্ঘ যুদ্ধের পর, সেই সময় তিনি পাড়ি দিচ্ছেন আমেরিকায়। এইটা নিয়ে একটু খোঁজ খবর করছিলাম। তো খোঁজ খবর করতে গিয়ে জানলাম যে কুজনেটস নিজে ছিলেন ধর্মে ইহুদি, এবং এই ইউক্রেনের যে অঞ্চলটিতে তিনি থাকতেন, তার বাবা থাকতেন, সেই অঞ্চলটি দীর্ঘদিন অ্যান্টিসিমেটিক সেন্টিমেন্ট, অ্যান্টিসিমেটিক পলিটিক্স, এমনকি পোগ্রমস অর্থাৎ গণহত্যা সংগঠিত হয়েছিল এই ইহুদিদের বিরুদ্ধে, এবং লাগাতার সেই গণহত্যা সংগঠিত হতে থেকেছে। এখন যখন বিপ্লবের সময় আসে, যখন বিপ্লবের যুদ্ধ শুরু হয়, তখন গোটা রাশিয়ান এম্পায়ার জুড়ে বিভিন্ন ফোর্সেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল। তার মধ্যে একটা ফোর্স বলসেভিকদের ছিল, এবং তাদের যে মিলিটারি ফোর্স তাকে আমরা রেড আর্মি বলে জানি। এই রেড আর্মি ওই সময় খুব স্বাভাবিকভাবেই তাদের অ্যালির খোঁজ করছিল, যে কারা তাদের হয়ে লড়তে প্রস্তুত আছে বুর্জোয়াদের বিরুদ্ধে, কারা প্রস্তুত আছে জারতন্ত্রের বিরুদ্ধে। তো এই খুঁজতে খুঁজতে তারা নিকিফর বলে একজন কমান্ডার, সেই নিকিফরের মিলিশিয়ার সঙ্গে একটা অ্যালি তৈরি করে। এই নিকিফর এবং তার মিলিশিয়া তা দীর্ঘদিন ধরে জারের বাহিনীতেই কাজ করেছে। এ ধরনের বহু লোক রেড আর্মিতে যোগ দিয়েছিলেন, কারণ এই জারের যে বাহিনী, সেই বাহিনী মূলত তৈরি হয়েছিল কৃষকদের নিয়ে, এবং কৃষকদের মধ্যে লড়াই, আন্দোলন এবং তাদের শ্রেণী পরিচয়, শ্রেণী সংগ্রামকে গুরুত্ব দিয়েই বলশেবিকদের আন্দোলন, রেড আর্মি গড়ে ওঠা। তো এই নিকিফরের বাহিনীও তার উল্টো দিকে ছিল না। কিন্তু এখানে একটা মজা হয়েছিল, জানেন তো, এই যে নিকিফরের বাহিনী এটা জারের সঙ্গে কাজ করতো শুধু নয়, এ অ্যাক্টিভলি অ্যান্টিসিমেটিক অ্যাক্টিভিটিতে এনগেজড ছিল, এবং রেড আর্মিতে যুক্ত হবার পরেও 12টি ইনস্ট্যান্স এমন ঘটায় যেখানে প্রায় 6,000 ইহুদিকে সে হত্যা করে। এই ঘটনা যতদিনে বলশেভিক নেতৃত্বের কানে পৌঁছয় ততদিন এগুলি ঘটে গিয়েছে, এবং যখন কানে গিয়ে পৌঁছয় তখন রেড আর্মির একটা স্পেশাল ইউনিটকে তারা মুভ করায়, এবং যে স্পেশাল ইউনিট এই নিকিফরের যে মিলিশিয়া তাকে একদম ক্রাশ করে, দমন করে। অর্থাৎ বলশেবিকরা তাদের যে ঘোষিত নীতি, যে কোনো ধরনের বর্ণবাদ, জাতিবাদ, ধর্মীয় বিভেদ এবং বিদ্বেষ, তা আসলে শ্রেণী সংগ্রামের উল্টো দিকে, শাসক শ্রেণীর পক্ষে, মালিক শ্রেণীর পক্ষে, বুর্জোয়াদের পক্ষে একটি রাজনীতি, এবং তার বিরুদ্ধে তারা দাঁড়াতে চান। সেটা যতদিনে তাদের কাছে গিয়ে পৌঁছয় এবং ওই রেড আর্মির স্পেশাল ইউনিটকে তারা চ্যানেলাইজ করেন এই নিকিফরের বাহিনীকে মুভ করাতে, ততদিনে ঘটে গিয়েছিল অনেকগুলি গণহত্যা। তার প্রায় 6,000 ইহুদি হত্যা হয় এই খার্কিভ অঞ্চলে, এবং তার মধ্যে আমাদের সাইমন কুজনেটসের কাছের মানুষ, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনাগুলো ঘটে। ফলে কুজনেটস একটা ট্রমায় চলে যান, এবং দীর্ঘ 30 বছর রাশিয়ান ইকোনমি নিয়ে কোনো কথা তিনি বলেননি। 1950-এর পর তিনি রাশিয়ান ইকোনমির একটা ক্রিটিক লেখেন, যে ক্রিটিকটা স্বাভাবিকভাবেই রাশিয়ার সেন্ট্রালাইজড ইকোনমির অনেক বিরুদ্ধে ছিল, এবং ততদিনের স্টালিনিস্ট এরা চলে এসছে ইত্যাদি প্রভৃতি। যাই হোক, এই হচ্ছে গল্প।
এখন এখানে মূল একটা জায়গা হচ্ছে বলশেভিকদের মতো প্রোগ্রেসিভ ফোর্স যারা অ্যালি খুঁজতে গিয়ে নিকিফরের মতন একটি জাতবিদ্বেষী ফ্যাসিস্ট ফোর্সকে অ্যালি করে নেয়। তো এই অঞ্চলে যে অ্যান্টিসেমেটিক গণহত্যাগুলো ঘটেছিল সেটা শুধুমাত্র বলশেভিকদের ওই সমস্ত মিলিশিয়ারা ঘটায়নি, বরং তাদের অংশ ছিল খুবই কম, মাত্র 8%-এর মতো। বেশিরভাগ গণহত্যা ঘটিয়েছিল ইউক্রেনিয়ান ন্যাশনালিস্ট আর্মি, হোয়াইট আর্মি। এরা ইউক্রেনিয়ান ন্যাশনালিস্ট যে অর্গানাইজেশন, তারা মোট গণহত্যার প্রায় 50% ঘটায়। তারা আজও ইউক্রেনে বহাল তবিয়তে আছে, তবে তাদের রাজনৈতিক ক্ষমতা তুলনায় সীমাবদ্ধ। খুবই একটা ছোট্ট অংশে তারা রয়েছে, কিন্তু রয়েছে, এবং সেই সেন্টিমেন্ট, সেই পলিটিক্স এখনো ইউক্রেনে চলে। কিন্তু বলশেভিকরা এই 8% যা তারা সরাসরি ঘটায়ও নি, কিন্তু তাদের অ্যালিরা ঘটালো, তার জবাবদিহি আজও করে এবং আজও করতে বাধ্য হয়। ফলে এইটা খুব ইন্টারেস্টিং। মানে একটি বিপ্লবী রাজনীতি যা আমূল পরিবর্তনের কথা বলে, তা সে যে ধরনেরই হোক না কেন, সে যদি তার রাজনীতির ট্যাগ টাকারে হলেও এমন কোনো অ্যালির খোঁজে চলে যায়, এমন কোনো ফোর্সের সঙ্গে, শক্তির সঙ্গে অ্যালি করে বসে যা তার রাজনীতির একেবারে উল্টো দিকে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তার শক্তিবৃদ্ধি হচ্ছে এমন একটা মনে হলেও তা দীর্ঘমেয়াদীভাবে আসলে তার রাজনীতিকে ক্ষতি করে, তাকে দীর্ঘদিন ধরে জবাবদিহি করতে হয়। এবং তার বাস্তব উদাহরণ এটা একটা উদাহরণ। এ ধরনের ঘটনা ঠিক বলশেভিকদের মতো উচ্চ মোরালের বিপ্লবী শক্তির, বিপ্লবী রাজনীতির নয়, কিন্তু পশ্চিমবঙ্গে বাম অপশাসন, যা পশ্চিমবঙ্গের বাম শাসনের শেষের দিকটা নির্দ্বিধায় যা বাম অপশাসন, সেই অপশাসনকে সরাতে মানুষের মধ্যে থাকা ক্ষোভকে যে বিভিন্ন বিপ্লবী শক্তি, বাম বিপ্লবী শক্তি, যারা বিভিন্নভাবে বিভিন্ন পথে অর্গানাইজ করছিলেন, এবং সিঙ্গুর, নন্দীগ্রাম সহ বিভিন্ন আন্দোলনে, তার বহু আগে থেকে কলিয়ারি বেল্টের আন্দোলন, রেশন বিদ্রোহ সহ বিভিন্ন আন্দোলনে যারাই প্রোগ্রেসিভ কনসাস পলিটিক্যাল ফোর্স হিসেবে সামনে এসেছিলেন, তারা কোনো এক অজ্ঞাত কারণে ট্যাক্ট হিসেবেই হয়তো তৃণমূল কংগ্রেসের মতন একটি পুঁজিবাদী এবং যাদের রাজনীতি দীর্ঘদিন থেকে ধর্মীয় বিভেদ বিদ্বেষ, জাতিগত বিভেদ বিদ্বেষের বিরুদ্ধে তো দাঁড়ায়নি, সময় বিশেষে পক্ষে দাঁড়িয়েছে, পুঁজিবাদের পক্ষে তো বটেই, পুঁজিবাদী লুণ্ঠনের পক্ষে তো বটেই, তাদেরকে অ্যালি করে ফেলেন, ফলত সেই শক্তি ক্ষমতায় আসে। এবার এই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে প্রতিষ্ঠিত সংসদীয় বাম দলগুলি ঘোষিতভাবে না হলেও নিচু তলাতে তাদের নিচু তলার কর্মীরা বিভিন্ন সময় বিজেপির মতো একটি ফ্যাসিস্ট ফোর্সকে অ্যালি করবার চেষ্টা করেছে, এবং করেওছে বহু জায়গায়, নির্বাচনী ক্ষেত্রে অ্যাজ ট্যাক্ট তো করেইছে। কিন্তু এই ঘটনাগুলো জানবার পরেও বাম নেতৃত্ব যে অংশ এই অ্যালিটা করলেন তাদেরকে ক্রাশ করেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন। এর জবাব আগামী বহু বছর বাম নেতৃত্বকে দিতে হবে। যেমন করে ওই 2004 পরবর্তী যে সময়, সেই সময়ে যে বিপ্লবী বাম শক্তিগুলি, যারা অনেক সময় সংসদীয় বৃত্তের বাইরে থাকেন, কেউ থাকেন না, তারা তৃণমূলকে জায়গা করে দেওয়ার জবাব তাদেরকে আগামী বহু বছর দিতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন একটি ফ্যাসিস্ট রেজিম পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে, তাকে কমব্যাট করবার জন্য যারা সমাজের সদর্থক ক্রমপরিবর্তন চান, বিপ্লবী রূপান্তর চান, যারা মানুষের বেঁচে থাকা, মানুষের ভাষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার রাজনীতি করতে চান, তারাও আজকের এই ফ্যাসিস্ট যারা সরকারে বসেছে তাদের বিরুদ্ধে যখন লড়াইতে থাকবেন, প্রস্তুতি নেবেন, তারা কাকে অ্যালি করবেন, কিভাবে করবেন, এটা একটা জরুরি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নের জন্য আমাদেরকে ইতিহাসের দিকে তাকাতে হবে। এমনকি আমি আমার কাজের একটা বিস্তীর্ণ অংশ বিগত 7-8 বছরে মূলত জঙ্গলমহলে কাটিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমার বাসভূমি, আমার জেলা, আমার হাওড়া সহ বিভিন্ন অঞ্চলে।
কিন্তু এখানেও আমি দেখতে পাই বহু মানুষ এমন যে তৃণমূলের অপশাসনে তিতিবিরক্ত হয়ে বিজেপির পক্ষে কথা বলে ফেলেছেন, ভোট দিয়ে ফেলেছেন, এবং এই যে ফ্যাসিস্ট যে সরকার ক্ষমতায় এসছে তাদের পক্ষেও একটা সফট টোন রাখছেন, মনে করছেন তারা বুঝি তাদের দাবি দাওয়া ভিত্তিক যে আন্দোলন, সেই আন্দোলনকে, এমনকি আদিবাসীদের মধ্যেও যাদের তারা সব থেকে বড় শত্রু এই ফ্যাসিস্টরা, সেই আন্দোলনগুলিকে, তাদের দাবি দাওয়াকে বোধ হয় মান্যতা দেবেন, এরকম একটা ইলিউশনে তারা আছেন। তাদেরকেও জবাব দিতে হবে আগামী দিনে। তারা যদি এই অ্যালিটি করেন তাহলে ভবিষ্যৎ যা দাঁড়াবে তার বাইরে তারাও পড়বেন না। আমার এই ভিডিও যদি এখন অবধি আপনারা এসে থাকেন 10 মিনিট 40 সেকেন্ড, আমার সেই সমস্ত বন্ধু যারা আমার সঙ্গে আন্দোলনে নিত্যদিন লড়াই করেছেন, করছেন, আমি যাদের সঙ্গে আন্দোলনে নিত্যদিন যাদের পাশাপাশি লড়াই করেছি, তাদের অনেককে দেখছি এই যে নবনির্বাচিত, যে নির্বাচিত না নির্বাচিত না সেসব অন্য কথা, কিন্তু এই যে ক্ষমতায় আসীন যে ফ্যাসিস্ট সরকার, তার পক্ষে কথা বলছেন বন্ধু, এবং আমি নির্দ্বিধায় বলছি আপনারা ভুল করছেন, এবং এর জবাব আপনাদের ভবিষ্যৎ আপনাদের থেকে নিয়ে নেবে। কাউকে বলতে হবে না, এসে নিজেরাই হয়তো নিজেদের প্রশ্ন করবেন। এটা ইতিহাসের শিক্ষা। তো এই অ্যানালজি আর এই গল্পটা আমার মনে হচ্ছিল আজকের দিনে খুব প্রাসঙ্গিক। যদি এই অবধি শুনে থাকেন তাহলে অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ সহ্য করবার জন্য। লড়াইতে থাকুন, আন্দোলনে থাকুন, প্রাণ প্রকৃতি ভাষা সংস্কৃতি তার জয় হোক, আন্দোলনের জয় হোক।